নায়করাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্রের অহংকার। এই ৭৫ বছরের জীবনে প্রায় ৫০ বছর ধরে শুধু চলচ্চিত্রে অভিনয় করছেন। সুদূর কলকাতা থেকে একেবারে শূন্য হাতে ঢাকায় এসেছিলেন সাম্প্রতিক দাঙ্গার সেই উত্তাল সময়। সঙ্গে ছিলেন স্ত্রীলক্ষ্মী এবং শিশু সন্তান বাপ্পা। কমলাপুরের সেই ছোট্ট বাসা থেকে আজ যশ, খ্যাতি, অর্থ, সম্মান, দর্শকদের অকৃত্রিম ভালোবাসায় যে নায়করাজ রাজ্জাকের জন্ম, তিনি আজ আমাদের মুখোমুখি আছেন। এবং শুধু নায়করাজ রাজ্জাকই আমাদের মুখোমুখি না, তার নাতিও আমাদের মুখোমুখি আছে, নাতনি আমাদের মুখোমুখি আছে। নাম হচ্ছে আরিবা। কি হয়েছে হাতে? নেল পলিশ লাগিয়েছ? আপনার নাতনি আরিবা খুবই সুইট। এবং যেটি বলছিলাম, আমি আসলে সব কথা শুনবো আপনার কাছ থেকে, আমরা গল্প শুনতে এসেছি, কিন্তু তার আগে জানতে চাই আপনার শরীর কেমন? আমার শরীর এখন ভালো আছে, আমি রেস্টে আছি, একটু ভালোই আছে, আল্লাহর মতো ভালো আছি। আমরা আপনার কাছ থেকে গল্প শোনার জন্য এসেছি এবং একেবারে ছোটবেলা থেকে শুনতে চাই। আরিবার মতো বয়স থেকে শুনেছি আপনি অনেক জেদি ছিলেন, খুব আদরের ছিলেন এবং খেলাধুলায় খুব ভালো ছিলেন। বাপ-মার সবচেয়ে ছোটো সন্তান তো আমি, তো ছোটো বড় এর বয়সের কথা বলতে পারবো না। জ্ঞান হওয়ার পর থেকে ভীষণ দুষ্ট ছিলাম, পড়ালেখা শুরু করলাম। স্কুল লাইফ থেকে আমার অভিনয়ের হাতে করি, তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি আসলে খেলোয়াড় ছিলাম, গোলকিপার ছিলাম। অ্যাক্সিডেন্টালি আমাকে নাটকে অভিনয় করতে হলো স্কুলে। একটা নাটকে অভিনয় করার পর এটা ওই যে বলে না নেশা হয়ে গেল পাড়ার মধ্যে। পাড়ায় নাটক করা শুরু করলাম, ছোটো ছোটো তখনকার চরিত্র যেগুলো ছিল, যুবকের চরিত্রগুলো, এই নেশায় পেয়ে বসতো। তারপরে আমাদের পরিবেশটা ছিল ভীষণ আর্টিস্টিক। আমার স্কুল এবং আমার বাড়ির আশপাশে সব বিখ্যাত শিল্পীরা থাকতেন। কারা ছিলেন? ছবি বিশ্বাস ছিলেন, মঞ্জুদের ছিলেন, কারণ দেবী ছিলেন, বসন্ত চৌধুরী ছিলেন। আপনাদের পাড়াতেই ভাজনী নাকতলাতে তাদের দেখতাম। বিশাল আমার ভাগ্যবান আমি। আমাদের একটা তরুণ তীর্থ বলে একটা ক্লাব ছিল, তার প্রেসিডেন্ট ছিলেন আমাদের ছবি বিশ্বাস। তার সঙ্গে তার কাছে কবিতা শেখার সৌভাগ্য আমার হয়েছে। তারপরে তো যখন ম্যাট্রিক পাস করলাম, পুরোদমে নাটকে চলে গেলাম, খেলা বন্ধ হয়ে গেল। এর মাঝখানে আমি চলে গেলাম বোম্বে। হ্যাঁ, আপনি ট্রেনিং ইনস্টিটিউটে গিয়েছিলেন অভিনয় শেখার জন্য। তখন তো টুনা ছিল না, তখন ফিল্মালয় ছিল, শশধর মুখার্জির একটা স্টুডিও ছিল। উনি তো বিখ্যাত প্রোডাকশন ছিলেন তখন। তো ওখানে তখন একটা একটা ইনস্টিটিউট উনি করেছিলেন। তো আমি সেখানে 9 মাসের মতো একটা ট্রেনিংয়ে ছিলাম ফিল্মালয়ে। তারপরে আবার কলকাতায় ব্যাক করি। কলকাতায় ব্যাক করে পুরোদমে নাটক করি। তো ফিল্মে তখন যে বয়সটা আমার যে নাট্য গুরু ছিলেন পীযূষ বোস, উনি একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক পরে হলেন। উনি তখন বলতেন তুমি অভিনয় করে যাও, করতাম। তারপরে এই করতে করতে তো ফিল্মে তখন আমার একটা খুব উনি অ্যালাউ করতেন না, পার্টিকুলার তখন একটা বয়সের সন্ধিক্ষণে। তো মানে অভিনয় পুরোপুরি না শিখে ফিল্মে যাওয়াটাকে পছন্দ করতেন না। ওই কিশোর ক্যারেক্টার বা এগুলো করার জন্য আমাদের না করতেন। ওরা নাকি পড়ার পরে কিছু করা যায় না। এর মাঝখানে আমার বিয়ে হলো। হ্যাঁ, আমি এই গল্পটা শুনতে চাই। মাত্র 19 বছর বয়সে বিয়ে, এবং একটা ইন্টারভিউতে পড়েছিলাম আপনার অনেক বান্ধবী ছিল, পরিবার থেকে তড়িঘড়ি করে একটা বিয়ে দেওয়া হয়েছিল। কনজারভেটিভ ফ্যামিলি আমরা, মোল্লা পরিবার। তো ভাইদের এবং বোনদের ভয় ছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেহেতু নাটক করতাম, অনেক বান্ধবী ছিল, তা আমি নাটক ছাড়বো না। আমার বাড়িতে কিন্তু কেউ এই অভিনয় জগতে আসেনি, তো তাদের একটা ভয় ছিল তখন যে আমি নাটক ছাড়তে পারবো না। তো তারপর তারা ঠিক করলো, আমার যে দুলাভাইরা ছিল, তো তুমি বিয়ে করো। বিয়ে করলে কী হবে? বিয়ে করলে তুমি নাটক করো। ঠিক আছে, নাটক ছাড়বো না, বিয়ে করতে রাজি আছি। তখন আমার 19 বছর বয়স, বিয়ে হলো। বিয়ের পর আমি সমানে নাটক করতে থাকলাম। তারপরে 1964 সালে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো কলকাতায়। তাতে আমাদের বাড়ির ছেলেগুলো খুব ক্ষতিগ্রস্ত হলো। আপনার বাড়িতে অ্যাটাক হয়েছিল? হ্যাঁ, সব পুরো বাড়ি ছেলে নষ্ট হয়ে যায়। তো আমি তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। আমি চলে যাবো, ঠিক করলাম বোম্বে চলে যাবো। তখন আমার যে গুরু ছিলেন পীযূষ বোস, উনি আমাকে ইনসিস্ট করলো ঢাকায় আসা। 1964 সালে আমি
ঢাকায় চলে আসি। ঢাকায় এসে তো পরিচিত বলতে কেউ ছিল না, জব্বার খান সাহেব ছিলেন যিনি, উনি মানে কলকাতায় যেতেন। উনি কলকাতায় যেতেন, আমাদের পাশের বাড়ি ছিল কী বলো নাম এর দাদু অসুবিধা নেই, করুক করুক, আপনি গল্প বলেন। সাবিত্রী চ্যাটার্জির বাড়ি, ও আপনার পাশের বাড়ি? পাশের বাড়ি। তো উনি যেহেতু ঢাকার থেকে বোধ হয় সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে নাটক টাটকের কোনো ব্যাপারে জব্বার সাহেবের সঙ্গে রিলেশন ছিল। আচ্ছা। উনি যেতেন আমার সঙ্গে। একদিন আমাদের কাছেরই বাড়ি ছিল, সেখানে উনি আমার মেজভাইয়ের সঙ্গে বসে গল্প করছিলেন। আমি রিহার্সালে যাচ্ছিলাম, তো মেজদা আমাকে ডাকলো, এদিকে আমি গেলাম, বলে ইনি পাকিস্তানের একজন ফিল্ম ডাইরেক্টর। তখনই ওনার সঙ্গে আলাপ হয়েছিল। আমি 64 সালে যখন এলাম ওনার সঙ্গে যোগাযোগ করলাম গিয়ে, উনি আমাকে চিনলেন, বলে যাচ্ছে কী ব্যাপারটা, আপনি এই ব্যাপার আমি তো। আপনি কমলাপুরের একটা বাড়িতে যে আমি উঠেছিলেন? কমলাপুরে বাড়িতে উঠেছিলাম, ঠাকুরপাড়া, ওখানেই উঠি, প্রথমে এসে ওখানেই উঠি আমি। তখন ওখানে আমাদের আত্মীয়স্বজন বলতে পাড়া প্রতিবেশীর কিছু লোক ওখানে আছে যারা এক্সচেঞ্জ করে ওখানে বাড়ি নিয়েছিল। সালাম সাহেব একজন ছিলেন। তো আমি একটা বাড়ি ভাড়া নিলাম, নিয়ে ঘর, কত বাড়ি না ঘর নিয়ে আমি ওনার সাথে যোগাযোগ করলাম। উনি বললেন যে ঠিক আছে। তখন ওনার ছবির প্রোডাকশন চলছে, এক উর্দু ছবির শুটিং চলছে উজালা। সেই ছবিতে আমি আমাকে বল তুমি সহকারীর কাজ করো। কিন্তু প্রথমে কি উনি আপনাকে অফার দিয়েছিলেন, না আপনাকে মাঝখানে একটা স্ট্রাগলিং পিরিয়ড গেছে? আমি বলছি ওর পরে আমি যখন ওখানে গেলাম, তা আমি তো একজন শিল্পী, সহকারী হিসেবে কাজ করতে আমার খুব একটা লাগছিল। ওনাতে ছেড়ে দিলাম আমি। তারপরে ভীষণভাবে স্ট্রাগলিং একটা সময় গেল আমার। দাদা আমরা একটা গল্প, মানে আপনার ইন্টারভিউতে পড়েছি যে এমন একটা সময় গেছে যখন আপনারা একবেলা খেয়েছিলেন, এরকম একটা। বলছি আমি সেটা বলছি যে তখন আমার সন্তান সোমরা, বাপ্পা, আরেকটি মেয়ে। আমার এখানে কোনো আত্মস্বজন ছিল না, কাজই করতাম শুধু। তো একটা সময় এলো কোনো কাজ নেই, তখন খুব প্রবলেমে ছিলাম আমরা। তখন জামান আলী খান সাহেব তখন সবে বাংলাদেশ পাকিস্তান টেলিভিশন শুরু হয়েছে। ওখানে উনি আমাদের ওই যে ঘরোয়া বলে একটা নাটক, এই নাটকে আমাকে উনি অফার করেন, আমি সেটা করি টেলিভিশনে। আচ্ছা, আমি শুনেছি আপনি বলে একবার সংবাদ পড়ার জন্য তৈরি হয়েছিল। টেলিভিশনে যখন আমি বলি আর কি, যেটা আপনারা শুনেছেন, আমি একবেলা খেয়েছি, একবেলা খাইনি, আমার সন্তানদের ফিট করতে হয়েছে। তো যখন দিশাহারা আমি তখন বাংলাদেশ টেলিভিশনের পাকিস্তান টেলিভিশনের বাংলা সংবাদ পাঠক নেওয়ার জন্যে হচ্ছে, আমি ওখানে ইন্টারভিউ দিই এবং আমি অ্যালাও হই। কিন্তু জামান আলী খান সেটা বলি না। আপনি জামান আলী খানের সঙ্গে ওনার সঙ্গে আলাপ ছিল। আবার আমাদের রেশমা ভাবি ছিলেন, অভিনয় করতেন, তার হাজব্যান্ড ছিলেন উনি। তো উনি আমাকে বললেন যে না তুমি ওয়েট করো, আমি একটা ব্যবস্থা করছি। আমার আর সংবাদ পাঠক হতে দিল না। তারপরে উনি ঘরোয়া নাটক, তাহলে ভয়েস টোন চেঞ্জ হয়ে যাবে এরকম কারণে না, এটা মানে মডুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। যারা সংবাদ পাঠ করে তাদের কিন্তু একটা আলাদা স্টাইল হয়ে যায়। তো আমাকে এটা আমার কপালের ব্যাপার, যেহেতু আমি অভিনয় করি। তো উনি আমাকে দিলেন না। তারপরে দিন 15 পরে উনি আমাকে ডাকলেন, আমি গেলাম টিভিতে। তখন আমি খুব দুরবস্থায় আছি, মানে চলে যাব কিনা চিন্তা করছি। আমার স্ত্রী সে বললো যে, আর আমি জিদ্দি ছেলে, খুব যোগাযোগ করলে টাকা চাইলে কলকাতা থেকে টাকা আসতে পারে, ফিরে যেতে পারি, কারণ আমাদের আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো অবস্থা আমাদের। তো আমার স্ত্রী বললো যে এসে একবার যুদ্ধ করে দেখা যাক। এই নাটকটা করলাম। তৎকালীন সপ্তাহে মাত্র 65 টাকা পেতাম নাটকটা করে। কিন্তু সেই সময় তো 65 টাকার অনেক দাম ছিল। তারপর সেটা দিয়ে তো আর ঘর ভাড়া, বাচ্চা কাচ্চা মানুষ করা। তখন কটা বাচ্চা ছিল আপনার? 3 জন হয়ে গেছিল? না, তখন 3 জন, না 2 জন বাচ্চা হয়ে গেছে। জয়নারায়ণ সাহেবের সঙ্গে আমি আলাপ করি, দেখা করেছিলাম। উনি আমার কথা দিয়েছিলেন আমার একটা কাজ দেবেন। এর মাঝখানে আমি ফিল্মে টুকটাক অভিনয় করেছি, ছোটো ছোটো চরিত্রে অভিনয় করেছি। উনি তারপর আমি যখন একটা এক্সট্রিম পজিশনে, তখন আমার এই নাটকটা কিছুটা সাহায্য হলো আমার। তো আমি তখন ফার্মগেট থাকতাম, মনে আছে, পয়সা পাতাবার জন্য ফার্মগেট থেকে আমি ডিআইটি, এখন যেটা ডিআইটিতে আমি হেঁটে হেঁটে যেতাম, হেঁটে হেঁটে আসতাম। সব দিনগুলো আসলে টাফ দিন আমার জন্য গেছে। তারপরে জয়ী সাহেব আমাকে ডাকলেন, তিনি ছবি শুরু করেন বেহুলা। বলো আমি তো আপনাকে হিরো বানিয়ে ফেলি, চলেনি বেহুলার ছবি। আমি তো কত বিশ্বাসই হয় না।
যাই হোক, বেহুলা শুরু হলো, বেহুলা শুটিং শেষ করলাম, ছবি রিলিজ হলো, ছবি সুপার ডুপার হিট হয়ে গেল, সিলভার জুবলি হয়ে গেল। আপনাকে একসময় আমরা শুনেছি যে উত্তম কুমার বলা হতো, বাংলার উত্তম কুমার। তিনি আমার নমস্য, আমার স্বপ্ন গুরু ছিলেন, আমি তার ভীষণ ফ্যান ছিলাম, আলাপও ছিল। আর উত্তম কুমার এখানকার লোকে ভাবতেন হয় কি, আমি যখন এখানে অভিনয় শুরু করলাম তখন ঠিক আমার ফিগারে এরকম একটা, আমার তখন বয়স মাত্র 22 বছর, তো আমি স্টুডেন্ট ক্যারেক্টার করতে, তখন এখানে উর্দু ছবি চলতো, কিন্তু বাংলা ছবি খুব একটা চলতো না। বেহুলা আগুন নিয়ে খেলার পরে কিন্তু এদেশে বাংলা ছবির একটা প্রবণতা এলো, বাড়লো, পপুলার হলো। তো আমরা দর্শক যারা ছিলেন, আমার যারা ফ্যান ছিলেন, তখন এখানে তো ভারতীয় ছবি চলতো, পাকিস্তানি ছবি চলতো, তো বাংলা ছবি যখন আমরা এগুলো করা শুরু হলো, আমার সঙ্গে কবরীর একটা পেয়ার হলো। তখন মানুষে, এখানকার মানুষের তখন স্বাদ পাল্টালো, ওই দেশের সুচিত্র আমরা এখানে। এই যে জুটি প্রথা শুরু হলো, এবং জুটি প্রথা শুধুমাত্র মানে আপনি কবরী আপার কথা বললেন, শুধু কবরী আপা না, শাবানা আপা, ববিতা আপা, আপনি একের পর এক সার্থক জুটি দিয়ে আমার গেছেন। সঙ্গে তখন নায়িকা 6 জন কাজ করে, আর আমি নায়ক, যে নাইট কাজ করছি আমি। তখন যখন আমাদের উদ্দেশ্য ছিল এখানে উর্দু ছবিকে বিদায় করে বাংলা ছবি চালানো, এবং এটা ওয়ান কাইন্ড অফ যুদ্ধ ছিল আমাদের, কারণ এখানে উর্দু ছবি তখন দাপটের সঙ্গে চলতো, লাহোরের ছবিগুলো আসতো, গানে নাচে মারামারিতে একদম বিরাট অবস্থা তাদের। তো সেখান থেকে বেরিয়ে আসা খুব কষ্ট ছিল। আমরা একদম টোটাল সোশ্যাল ছবি, আমাদের সমাজের ছবি, আমাদের সমাজের গল্প নিয়ে ছবি করা শুরু করলাম। মাঝখানে আমার আর কবরী ক্লিকটা হলো যে রোমান্টিক পেয়ার, যেটা সেটা একটা ইন্ডাস্ট্রিতে রোমান্টিক পেয়ার যদি না আসে, ওই ইন্ডাস্ট্রি চলা খুব মুশকিল হয়। শাবানার সঙ্গে আমি বেশি ছবি করেছি, বাট কবরীর সঙ্গে আমার যেটা ছিল সেটা হচ্ছে যে পেয়ার, মানে ওই মানুষের চোখের সামনে যেমন কাজ দ্বারাই। তাহলে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে, আপনার মতে আপনার অভিনীত জুটিগুলোর মধ্যে শ্রেষ্ঠ জুটি কোনটি ছিল, কার সাথে আপনার? না, জুটি যদি বলা হয় রোমান্টিক জুটি, কবরী। তার শাবানার সঙ্গে আমি কিন্তু প্রচুর হিট ছবি আমার সঙ্গে শাবানা বা ববিতার, কিন্তু জুটি যেটা রোমান্টিক জুটি, এক চোখ বন্ধ করে আবার বৃদ্ধ বনিতা যেটা তখন বলতো, যে সেটা হচ্ছে কবরী। কবরীর সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, জানি না স্ক্রিনে একটা অ্যাকসেপ্টেশন ছিল, তো কবরীকে অস্বীকার করার উপায় নেই। রোমান্টিক ছবি হিসেবে ওই সময় বাংলা চলচ্চিত্রের, কারণ একটার পর একটা রোমান্টিক ছবি কিন্তু কবরীর সঙ্গে আমার সুপার ডুপার হিট যাচ্ছে এবং পাবলিকলি অ্যাকসেপ্টেড। শাবানার সঙ্গে তো, শাবানা কিন্তু আমার সঙ্গে কাজ করলো একটু পরে, কারণ শাবানা তখন এখানে উর্দু ছবি করে, মুস্তাফি সাহেব ক্যাপ্টেন সাহেবের প্রোডাকশনে উর্দু ছবি করে। ছদ্মবেশী ছবিতে শাবানার সঙ্গে আমার প্রথম বাংলা ছবি, যেটা জামানে সুলতানা জামানের প্রোডাকশন ছিল, ওই ছবিটাও সুপার হিট হয়। এরপরে শাবানার চিন্তা, আমি প্রডিউসারদের বলতাম যে একটা নায়িকা নিয়ে আমি হাঁপিয়ে গেছি, পেরে উঠছিলাম, শাবানা তো আবার শাবানা ইন করলো। তাহলে একটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে আমাদের সাংবাদিকদের অভ্যেস তো পেছনের খবর খুঁড়ে আনে, এবং যখনই জুটি প্রথা সার্থক হয় তখন আমরা সাংবাদিকরা নানা রকম রসালো গল্প খুঁজে বের করার চেষ্টা করি। আপনার জুটিগুলোর ক্ষেত্রে কোনো রকম রসালো গল্প আপনাকে বিব্রত করেছে বা আপনি মজা পেয়েছেন? কবরীকে নিয়ে অনেক সময় বিব্রত হয়েছি আমি, কিন্তু একটা সত্যি কথা বলি, কবরীর সঙ্গে আমার এমন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে দুজন মিলে কাজ করতাম, মানে কাজের সময় ভীষণভাবে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমাদের সম্পর্কটাকে কী বলবো, প্রেমও বলা যায় না, বন্ধুত্ব বলা যায়, ভালোবাসা বলা যায় না। যখন আমরা কাজ করতাম মনে হয় ঈর্ষাদার, মানে ডাইরেক্টররা ভাবতো যে এদের মধ্যে একটা গভীর প্রেম আছে, এরকম অপরেও অস্বীকার করেছে, আমিও বলছি যে প্রেম বলবো না, কিন্তু একজন আরেকজনের দুঃখের সাথে ছিলাম, সুখের সাথে ছিলাম। আমরা শুধু কাজটা দেখতাম যে এই ছবিটা করছি এটা সার্থক ছবি হতো। আমাদের মধ্যে আমাদের ঝগড়া হতো, কিন্তু ভীষণ ঝগড়া হতো নানান কারণে। একটা গল্প শুনি না আপনার কাছ থেকে? না, গল্প মানে কি, তো কবরীর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল যে আমরা কাজ করব, আমাদের প্রতি যেহেতু নির্ভরশীল ইন্ডাস্ট্রি, আমরা যাই করি না কেন, অনেক সময় হয় না নানান কারণে যে ঝগড়াটা কিন্তু কোনো রকম স্বার্থের জন্য না, এমনি খামাখায়। তো ওর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল, আমরা ঝগড়া যেমন করেছি, বন্ধুত্ব তেমনি ছিল। আর শাবানার সঙ্গে ছিল একদম প্রফেশনাল ব্যাপারটা,
সে খুব রেসপেক্ট করলো, আমার ফ্যামিলিকে খুব রেসপেক্ট করতো, আমাদের ফ্যামিলির এসেছিলো, কবরের সঙ্গেও তাই। ববিতা আপা? ববিতা তো আমার হাতে ধরে আনা। সুচন্দা তার বড় বোন আমার নায়িকা ছিল, সে আমার এক ছবিতে আমার মেয়ের পাঠও করেছে ববিতা। পরবর্তী পর্যায়ে সে আমার নায়িকা হলো, অসম্ভব সুন্দর মেয়ে, এবং সে আমাকে বড় ভাইয়ের থেকে বেশি শ্রদ্ধা করে, এখনও করে। তো খবরের সঙ্গে আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল। আমি বললাম না, এটাকে কী বলবো, আমি ঠিক আমার মাথায় এখন আসে না। তার সঙ্গে আমার মেয়ের, হ্যাঁ, চলা ফেরা সব আমাদের জন্য অফ থাকতাম, যখন আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম, জানালার সময় পেছনে ঘুরতে ঘুরতে এমন কিছু পেত না যে প্রমাণ করতে পারে যে আমাদের মধ্যে প্রেম আছে। পড়তাম, ঘুরতাম, বেড়াতাম, শুটিংয়ের সময় তাই। তো এটাকে আমি কি বলবো, আমার ঠিক আমার ভাষা আসে না। কারণ আমরা দুজন কিন্তু শ্রদ্ধাশীল ছিলাম খুব বেশি পরস্পর প্রতি এবং আমাদের ফ্যামিলির প্রতি। আমার তখন বাচ্চা 4টে, খবরের 2টো বাচ্চা, এই বাচ্চাগুলো মনে হয় সব আমাদেরই। এদের দিকে তাকিয়ে এমন কোনো কিছু আমরা করতে চাইনি বা মনের মধ্যে আসেনি, কিন্তু আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তার স্বামীও জানতো, আমার স্ত্রীও জানতো। এই কবরী রাজ্জাকের সৃষ্টি, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাই যে আমরা শুধু কাজ করেছি, কাজের ফাঁকে আমাদের মধ্যে যে অবসর সময়টুকু আমরা পেত, তো ডে নাইট কাজ করি, তাতে নিজেদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, এইটুকু ছিল। কিন্তু এর মধ্যে ইমোশনাল কোনো ব্যাপার ছিল না, বিয়ের সাথে কোনো ব্যাপার ছিল না। এটা আমি সম্পর্ক বড় ঐশ্বরিক বলবো আমি। এটার জন্য ইন্ডাস্ট্রি উপকার পেয়েছে, ইন্ডাস্ট্রি ভীষণভাবে উপকার পেয়েছে। এই হচ্ছে কবরীর সঙ্গে সম্পর্ক। শাবানা হচ্ছে ভীষণভাবে আমার প্রতি সে শ্রদ্ধাশীল ছিল, আমিও ছিলাম। শাবানা যখন আমার সঙ্গে প্রথম কাজ করতে, তখন তার বিয়ে হয়নি, শুটিং চলাকালীন তার বিয়ে হলো। সেই মেয়েটি ছিল ভীষণ সিনসিয়ার। এই হচ্ছে জুটি। একটা জুটি না হলে কিন্তু একটা ফিল্ম ইন্ডাস্ট্রি রোমান্টিক ছবির জন্য খুব প্রবলেম হয়, যেটা আমার আর কবরের মধ্যে হওয়ার পরে এখানকার পরিচালকরা সেটা অ্যাডভান্টেজ দিল, এবং তারাও আমাদের প্রতি কিন্তু খুব শ্রদ্ধাশীল ছিল। এখানকার পরিচালকরা ভীষণভাবে আমাদের দুজনকে সেই সময় পরিচালকরা অনেক শ্রদ্ধাশীল ছিলেন, এবং আপনাদের জুটি প্রথার কারণে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অনেক ভালো ভালো আমরা সিনেমা পেয়েছিলাম। কিন্তু এখনকার ইন্ডাস্ট্রি নিয়েও আমার অনেক প্রশ্ন আছে, এবং আপনার কাছে প্রশ্ন আছে, কিন্তু আমাকে না একটা বিরতি নিতে হবে। এবং আমি জানি আরিবাও খুব ওর অস্থির হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, একটা ছোট্ট বাচ্চা অনেকক্ষণ ধরে বসে আছে আমাদের সাথে। কিন্তু একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি এই অনুষ্ঠানে এবং নায়করাজ রাজ্জাকের সাথে। দর্শক, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি, এবং আমার সাথে আছেন নায়করাজ রাজ্জাক। আমরা বিরতির আগেও কথা বলছিলাম, আরিবা আমাদের সাথে ছিল, কিন্তু ছোট্ট মানুষ অস্থির হয়ে গেছে, চলে গেছে। আপনি বিরতির আগে যেটি বলছিলেন যে ইন্ডাস্ট্রি, তখনকার ইন্ডাস্ট্রি, এখনকার ইন্ডাস্ট্রি, এবং বলছিলেন যে তখন দর্শকও খুব ভালো ছিল। ইন্ডাস্ট্রি কি বদলে গেছে, বা আমাদের মানসিকতা কি চেঞ্জ হয়ে গেছে? আমাদের মানসিকতা চেঞ্জ হয়েছে, ইন্ডাস্ট্রিও চেঞ্জ হয়েছে। তখনকার যারা পরিচালক ছিলেন, প্রত্যেকটা লোকই ছিল শিক্ষিত লোক, তাদের ব্যাকগ্রাউন্ড ছিল, তারা অনেক কষ্ট করে ইন্ডাস্ট্রিতে এসছে। আমাদের শিল্পী যারা ছিল প্রত্যেকের মানে কী বলে ট্রেন্ড আর্টিস্ট ছিলাম আমরা। যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আনোয়ার হোসেন, হাসান ইমাম, শওকত আকবর, খলিল সাহেব, ফতে লোহানি, কাজী খালেক সাহেব, সুমিতা দেবী, রানী সরকার। এরা কিন্তু অনেক কষ্ট করে তখন ফিল্ম করেছে, অনেক কষ্ট করে। তখন তাদের যে পয়সা দেওয়া হতো সে পয়সা কোনো পয়সাই নয়, কিন্তু তারা তার নেশার মধ্যে থেকে কাজ করে গেছে। এখন নেশাটা টোটালি এখন কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নাটকের জগৎ বলেন, সব কিন্তু প্রফেশনাল হয়ে গেছে। আপনার একটা ইন্টারভিউতে পড়েছিলাম, যদি এখনকার অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বলি, আপনি বলেছেন যে আমরা সাংবাদিকরা সবাইকে সুপারস্টার বানিয়ে দেয় বা হিট বলে দেয়, কিন্তু রাস্তা দিয়ে গেলে তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। কথা হচ্ছে যে তখন আমরা যারা কাজ করেছি, তখন এই দেশের সাংবাদিকরা আমাদের কাজ করার জন্য আমাদের গাল দিয়েছে, উল্টা সমালোচনা করেছে, আড়ালে বলেছে এই আর্টিস্টগুলো হবে। কিন্তু এখন একটি ছেলে একটি মেয়ে এলে
একটা ছবি শেষ করার আগেই আমাদের সাংবাদিক ভাইরা আছে সব, যারা রাতারাতি তাদের সুপারস্টার বানিয়ে নেয়। কেউ রাজ্জাক হয়ে গেছে, কেউ কবরী হয়ে গেছে, কেউ সাবানা হয়ে গেছে, তাদের হয়ে যায় মাথা গরম। বেসিক ট্রেনিংটা কিন্তু তাদের নাই। এই ছেলেগুলো এসছে, যেমন আপনি বলছিলেন যে পীযূষ ঘোষ আপনাকে বলেছিলেন যে ছোট অবস্থায় অভিনয় করা যাবে না, একেবারে অভিনয় শিখে অভিনয় করতে হবে, সেই জিনিসটা নেই। বলতেন যে আজকে যদি তুমি শিশুর চরিত্রে, কিশোর চরিত্রে অভিনয় করো, তুমি কোনোদিন হিরো হতে পারবে না। এক্সাম্পল দিতেন সুখেন দাস, অসম্ভব ভালো একজন অভিনেতা, বাচ্চাদের অভিনয় করতেন, আপনারা অনেকে দেখেছেন। সে পরবর্তী পর্যায়ে কিন্তু এত ভালো অভিনেতা হওয়ার পরে কিন্তু সে হিরো হতে পারেনি। এরকম আরও অনেক ছিল। তো তিনি আমাকে আটকে রাখতেন যে না, এখন তুমি ছবি করো না। তো আমার দেশে যে আমি বলতে চাচ্ছিলাম যে এই ছেলেগুলোর কিন্তু কোনো বেসিক ট্রেনিং নেই। আমাদের যে ছেলেমেয়েগুলোর কাছে কেউ নাটক থেকেও আসেনি, ফিল্মের থেকে দু একজন এসছে, তাদের আমরা কাজে লাগাতে পারিনি। না লাগানোর কারণ হচ্ছে অসম্ভব উঁচু মানের ফিল্মের টিভিতে কিন্তু আর্টিস্ট এসছে আমাদের চলচ্চিত্রে, কিন্তু কাজে লাগাতে পারেনি। সমস্যাটা কোথায়? এখনকার জেনারেশনে তারা কি ধৈর্য নাই? তারা যেটা করতো সেটা হচ্ছে যে আমাদের চলচ্চিত্রকে তারা অন্য নজরে দেখত। এটা চলচ্চিত্রটা আলাদা জগৎ, কিন্তু না, একই তো মিডিয়া থেকে। আমি তো চলচ্চিত্র থেকে এসেছি, টিভির থেকে এসেছি। আমি নাটক করে এসেছি কলকাতা থেকে, কেন প্রচুর নাটক করেছি, কিন্তু আমি ফিল্মটাকে আমার প্রফেশন করে নিলাম। নাটক থেকে আমি এসেছি, কিন্তু এরা নাটক থেকে টিভির থেকে এসে মনে করে না ফিল্মটা আলাদা, টিভিটা আলাদা। ওই আর্টিস্টগুলো কিন্তু আমরা পাচ্ছি না, পেয়ে পাচ্ছি না। আর মেনলি হচ্ছে যে এখন যেসব ছেলেগুলো কাজ করে তাদের বেসিক ট্রেনিংটা নেই। কেউ নাটক শিখে আসেনি, অভিনয় শিখে আসেনি। প্লাস আমার শ্রদ্ধার সঙ্গে ওই সাংবাদিক ভাইদের কথা বলছি, আমরা সবাইকে সুপারস্টার বানিয়ে দিচ্ছি, রাতারাতি আপনারা তাদের এমন স্টার বানিয়ে দিচ্ছেন, তারা কিন্তু গাড়ি ঘোড়া রাজ্জাক সাহেবের মতো মানে উড়ে বেড়াচ্ছে। অনেক অনেক পত্রিকা আমার কাছে মানে আছে, যেমন তারাও বলেছে রাজ্জাক সাহেবের অমুক চাই, ওনারা সেটা চাচ্ছেন। এইটা তো শিল্পী তৈরি হয়নি। আর দর্শক, আমাদের আসলে দর্শকের খুব অবাক হয়ে গেছে। আগের দর্শক আমি বলি, আমি 60-এর দশক 70-এর দশক যারা, তারা বাংলা ছবি দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। তার কারণও ছিল ছবি, হলেই যাচ্ছে না মানুষ। তার কারণও ছিল ছবিগুলো ভালো হতো, গল্প ছিল, ছবির গান ছিল। এখন সেগুলো তো নেই। এখন একটা ছবি হচ্ছে যে আপনি এলেন, আচ্ছা ঠিক আছে, একজন স্ক্রিপ্ট রাইটার আনলেন, সে একটা তামিল বা মান্ডাজি ছবি, কলকাতার ছবি কপি করে স্ক্রিপ্ট বানিয়ে দিল, ওটাকে নিয়ে আপনি মুক্তি দিয়ে দিলেন, বানিয়ে দিলেন। আর্টিস্ট আচ্ছা একটু দেখতে সুন্দর একটা ছেলে একটা মেয়েকে আনলেন, চিন্তা করলে না এই চরিত্রে মানাচ্ছে কিনা। আপনি অভিনেতা, পরিচালক, প্রযোজক তিনটি ক্ষেত্রেই কাজ করেছেন। কোন ক্ষেত্রে আপনি আসলে বেশি সন্তুষ্ট বা নিজেকে সফল বলে মনে করেন? আমি তো একজন শিল্পী হিসেবে তো বটেই। আমি ভাগ্যবান শিল্পী পৃথিবীর, যে আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশের একজন শিল্পী। এই শ্রদ্ধা, এই ভালোবাসা, এটা পৃথিবীর অন্য কোনো নায়ক পেয়েছে কিনা আমি জানি না। আজকে 5-6 দশক ধরেই আমি কাজ করে যাচ্ছি এই চলচ্চিত্রে। আমি যখন ফিল্মে আসি এই দেশে, তখন ছিল 300 সিনেমা হল, লোক সংখ্যা ছিল 5 কোটি। বর্তমানে আমি যখন 2005 সালে নায়কের থেকে সরে এলাম, তখন এই দেশের জনসংখ্যা হলো 16 কোটি। সিনেমা হল ছিল 1200, 500 থেকে 1200 সিনেমা হল। এখন দুঃখের সঙ্গে বলছি আমরা যে সিনেমা হল তো কমেছেই, 1200 থেকে এখন 300-তে এসছে। আর দর্শক তো এখন কেউ যায় না সিনেমা হলে, লোকসংখ্যা বেড়েছে। তো আমি ভাগ্যবান এই জন্যে, 5 কোটি মানুষ থেকে 14 কোটি মানুষের দর্শক, আমি হিরো। তারা আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। একসময় আপনি খুব রোমান্টিক হিরো ছিলেন এবং তারপরে রংবাজ দিয়ে একটা অ্যাকশন ধারা তৈরি করলেন। চরিত্রের যে ডাইমেনশন, এই ডাইমেনশনগুলো আসলে আপনার কাছে কোন চরিত্রগুলো বেশি পছন্দের ছিল? না, আমার কাছে তো সবসময় ডেপথে যেসব ক্যারেক্টার ছিল ভালো লাগতো। রংবাজ আনার কারণ হচ্ছে স্বাধীনতার পরে 72 থেকে এখানে কিন্তু দর্শকরা একটু ফাস্ট ছবি দেখতে যাচ্ছে। স্বাধীনতার পরে পরে এখানকার ছেলে মেয়েরা, ইয়াং জেনারেশন, তারা কলকাতায় যাচ্ছে, ওখানে হিন্দি ছবি দেখছে, বাংলা ছবি দেখছে, ফাস্ট জীবনটা অনেক মানে ফাস্ট হয়ে যাচ্ছিল। প্লাস মুক্তিযুদ্ধে কিন্তু মানুষের চরিত্রগুলো পাল্টে গেছে। একটা যুদ্ধ দেখেছে তো আমি এখানকার পরিচালকদের বললাম যে আপনারা একটু ফাস্ট কিছু করার চেষ্টা করেন। তারা আমাকে ওইভাবে ভাঙতে কোনো মতেই রাজি না। তারা একটাই কথা বলে যে না, আপনি রোমান্টিক থাকেন, এখানে আপনাকে দিয়ে অন্য কিছু করা আপনার রিস্ক হয়ে যাবে। তখন শেষ পর্যন্ত আমি রিস্ক দিলাম।
আমি বললাম যে একটা কিছু ফার্স্ট মুভি করতে হবে, এই আমি রংবাজ ছবির গল্পটা ঠিক করলাম। জহর সাহেব আমার ছিলেন বন্ধু, কারণ ওর সঙ্গে বহু নাটক আমি করেছি, হ্যাঁ নাটক করেছি। তখন আমি তাকে ডাকলাম, আমার এক বন্ধু আছে মজনু, তাকে দিয়ে বলে যে তুমি প্রডিউসার হও। সে রাজি না, বলে যে আমার কাছে টাকা নেই, আমার টাকা হয়ে যাবে। এই আমরা রংবাজ শুরু করলাম, আমার ছবি ডিস্ট্রিবিউশন। রংবাজ ছবি যখন করি, আমার দেশের সদ্য যত পরিচালক ছিল ওরা মতো তারা অ্যাকসেপ্ট করল, রাজ্জাক সাহেব তুমি ডুবে যাবে অমুক তমুক, এইসব অনেক কথা। ছবি শেষ করলাম, ছবি রিলিজ করলাম কবরীকে নিয়ে। কারণ আমার তখনও কিন্তু স্বাধীনতা যুদ্ধের সঙ্গে অফ ছিলাম, তারপরেও কিন্তু আমার দুজনের পপুলারিটি আছে। ছবি রিলিজ করলাম এবং ছবি এতভাবে অ্যাকসেপ্টেড হলো, এমন হিট হলো যে কল্পনা করা যায় না। এই ফার্স্ট ক্যারেক্টার বাংলাদেশের এন্টি হিরো ক্যারেক্টার, এইগুলো মানে নতুন একটা ধারা তৈরি হলো, অ্যাংরি হিরো, এটা শুরু হলো। আমি একটা বিরতি নিব, কিন্তু তার আগে একটা বিষয় একটু জানতে চাই। আপনার প্রথম পরিচালিত ছবি বোধহয় ছিল অনন্ত প্রেম, সেখানে একটা বিয়োগান্তক কাহিনী ছিল। পরিচালক হিসেবে কি মনে হয়েছে যে দর্শক আসলে বিয়োগান্তক বিষয়গুলো বেশি পছন্দ করবে? আমি আমার বিয়োগান্তক ছবির একটা ইতিহাস আছে, কারণ তখনও পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের কোনো ছবিতে আমার মৃত্যু দেখাইনি। রংবাজ সুপারহিট হওয়ার পরে আমি একটা সাবজেক্ট পেলাম, 3 পাতার একটা গল্প ছিল, বেঈমান। ওটাকে নিয়ে আমি রিসার্চ করলাম, আমি আমার বন্ধু জহরকে নিয়ে বসলাম, এটা স্ক্রিপ্ট করো। সে বলে যে তোমার মাথা খারাপ হয়েছে, তুমি কোন রকমের অ্যাকশন ছবি বানিয়ে পার পেয়ে গেছো, তুমি কবরীর কোলে মাথা রেখে মরবে, পৃথিবীর কোনো দেশে অ্যাকসেপ্ট করবে না, বাংলাদেশ তো নয়। আমি বললাম যে আমি দেখি তুমি গল্প রেডি করো। এই আমরা বেঈমান স্ক্রিপ্ট রেডি করলাম, বসে অনেক দিন ধরে রিসার্চ করে করলাম। প্রথম বাংলাদেশে বিয়োগান্তক ছবি, যেখানে নাকি হিরো কবরের মাথায় কোলে মাথা রেখে মরে যাচ্ছে, আর ওই কবরী, যে কবরী তখন হটকেক আমি আর কবরী, দর্শকদের কাছে, ইন্ডাস্ট্রির কাছে দর্শকরা জানতো, কিন্তু কবরীর সঙ্গে একটা বিরাট ব্যক্তিগত সম্পর্ক, যেটা আমি বলছিলাম, যেটা প্রেম বলবো না, ভালোবাসা বলবো না, বন্ধুত্ব বলবো, আমি কিন্তু আলাদা করতে পারি। কিন্তু আমাদের মধ্যে ছিল এই মনে হচ্ছে আমি বোধহয় কবরী প্রেমে পড়ে গেছি, বলছি না আমি তার পরিবারকে ভালোবাসি, কবরীও তাই। তো সেখানে এই ছবি ট্র্যাজেডি ছবি, আমার সদ্য নাম করছি কাইজুর সাহেব, একজন ভালো মেকার, কামাল আহমেদ সাহেব, তাহলে রাজ্জাক তুমি এটা করো না, এটা করলে তোমার যে আল্লাহ রংবাজ কোনো রকম দিয়েছে টাকা মারা যাবে। আমি তো বললাম না, জিদ দিয়ে খুব ডেসপারেট, আমি একটা নতুন সব করে কিছু করতে চাই। আমি বানালাম বেঈমান, এখানে বানালাম 50% আধুনিকটা, জঙ্গলে গিয়ে বানালাম ছবি আনলাম, কমপ্লিট করলাম। শুটিংয়ে লোকজনকে দাঁড়িয়ে থাকতো যে রাজ্জাক কী করছে, কাইজুর সাহেবের মতো লোক দেখতো শুটিং কী করছি। উনি শুটিং দেখে বলতেন যে অভিনেতা হিসেবে তো তুলনা হয় না, খবরের অনেক সবই মানলাম, কিন্তু দর্শক নেবে কিনা, আমার দর্শকরা আমার নোয়াবো। ছবি আমি রিলিজ করলাম, ছবি প্রথম শোর পরে কাইজুর সাহেব, কামাল সাহেব আমার ফোন করছে, আয় তুই, আমার মধ্যে ছবিটা ফ্লপ হয়ে গেছে, বাসায় বসে আছি। বলে তুই কে, জাদুমন্ত্র জানিস না? ওর কেন, আমার ওই ছবি রংবাজের থেকে বেশি ব্যবসা করে, রংবাজের থেকে বেশি পপুলার হয়। বেঈমান ছবিটা আমার মনে আছে এখনও, আমার ফ্যান যারা 2-1 বাড়িতে আসে, এই দেখেন 20টা টিকিট, কেউ 25টা টিকিট দেখাচ্ছে, কেন ওর দেখেছি আমরা। এই প্রথম ছবি আমি করলাম, কবরীর কোলে মাথা রেখে মারা গেলাম। কবরী বলতো তুমি কি একটা বাজে লোক, কেন? বলে তুমি দর্শকের সঙ্গে চিট করো। আমি কেমন চিট করি? তুমি কি করে জানো যে তুই মরে গেলে আমার কোলে মাথা ছবি দেখবে? দর্শকের ইমোশনটাকে বুঝতে পেরেছিলেন। দেখো আমার পপুলারিটি তোমার পপুলারিটি কাজে লাগাতে হবে, তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোকে ভালোবাসি না। ছবিতে কিন্তু তাই চাচ্ছে, গল্পে তাই আছে। নায়িকা, এক নায়িকা শহরের নায়িকার সঙ্গে চোট খেয়ে আমি চলে যাই জঙ্গলে, জঙ্গলেই মেয়েটির সঙ্গে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, সে আমাকে মারে, তারপর সে আমার প্রেমে পড়ে যায়, আমি তাকে ভালোবাসি। জীবনে একবার ভালোবাসা বিফল হয়ে গেছি, ভালোবাসি না। যে তোমার ভালোবাসা পাবে না, আমার বেঁচে থাকার দরকার, দর্শক জানে। কবরের সঙ্গে প্রেম হবে না, তো এই নায়িকত্ব বাঁচার কোনো অধিকার নেই। আর অনন্ত প্রেম, অনন্ত প্রেমের একটা ইতিহাস আছে। তো আমি বলছি বেঈমান বলি যে এই ছবি তখনকার দিনে সুপার ডুপার হিট। বেঈমানের এটার উপরে নির্ভর করে আমি অনন্ত প্রেমটা আমরা বানালাম। অনন্ত প্রেমের শেষ দৃশ্যে অবশ্য 2জন মারা যাচ্ছি, আমি বউটা, 2জনই মারা যাচ্ছি। অসম্ভব ভালো রোমান্টিক গল্প, আমি একটু আগে বানিয়ে ফেলেছিলাম। অনন্ত প্রেম আমার মনে একটু অ্যাডভান্স বানিয়ে ফেলেছিলাম আমি, তখন ঠিক এই দেশে ওই ধরনের সাবজেক্ট নিচ্ছে না।
ওই দৃশ্যের দৃশ্যগুলো ব্যাপারটি plus আছে। পরবর্তী পর্যায়ে আমার ছবিটা ভাঙিয়ে কিন্তু তারা কেমন সে কেমন তক বানালো ইন্ডিয়া, সুপার ডুপার হিট হয়ে গেল, সালমা আমির খানের প্রথম ছবি। কিন্তু আমি আর এই অনন্ত প্রেমের মতো ছবি বানাতে পারবো না। অসম্ভব ভালো ছবি, অসম্ভব যত্ন নেওয়া ছবি, এবং সবচেয়ে দুঃখ কি এফডিসির মধ্যে তখন নেগেটিভ রাখা হতো, তো এফডিসির মধ্যে ভোল্টে নেগেটিভ ছিল। টোটাল আমার ছবিটা শুধু আরও আমার কয়েকশো ছবি নেগেটিভ ড্যামেজ হয়ে যায়। ওটা আর কোনো এখন অনন্ত প্রেমের একটা ফ্রেমও আমরা খুঁজে পাবো না। এত অসাধারণ ছবি কিন্তু এটি আমাদের অসাধারণ কাছে ছবি, নেই। আর আমার জীবনের প্রথম ছবি। আমি আর এটাকে অনেকে বলছে রিমেক করতে, স্ক্রিপ্ট আছে আমার কাছে রিমেকের জন্য আমি চিন্তা করেছিলাম, কিন্তু আমার দুই ছেলে সম্রাট বাপ্পা, বিশেষ করে সম্রাট বলছে যে ইট ইজ ইম্পসিবল, অনন্ত প্রেম রাজ্জাক যেটা করেছে সেটা করা আমাদের কারো পক্ষে সম্ভব না, আমার ঠাকুর দালেও পারবে না, এই দেশের দর্শক নেবে না, আপনি রিমেক করেন না। কারণ আপনার কিছু ছবি আছে রিমেক করলে কিন্তু জীবনে চলবে না, এবং তার প্রমাণও হয়ে গেছে। যদি কোনোদিন কোনো খুঁজে পাওয়া যায় সেটা আমাদের জন্য সৌভাগ্য হবে, আমি জানি না, এটা আসলে আমাদেরই দুর্ভাগ্য যে সেটি নেগেটিভ হারিয়ে গেছে, হারিয়ে যায়নি, ওই রাখার নষ্ট পরে হয়ে ড্যামেজ গেছে, হয়ে গেছে, ওটার ড্যামেজ কোনো হয়ে কাজ গেছে। চলবে না। ও কিন্তু আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আপনার কাছে আমাদের আরও অনেক গল্প আছে, বিশেষ করে আপনার জীবনে আপনি বললেন যে কবরী আপার সাথে আপনার একটা ঐশ্বরিক বন্ধুত্বের সম্পর্ক, আপনার জীবনে শুরু থেকে অভিনয়ের ক্ষেত্রে পাশে থেকে একজন ভীষণভাবে সাপোর্ট দিয়ে গেছেন, এবং আপনার প্রতিটি বিষয়ের সাথে নাম জড়িত আছে। আমি তার কথা অবশ্যই শুনবো, কিন্তু একটা বিরতি নিয়ে আমরা আবারও ফিরছি নায়ক রাজ্জাকের সাথে। দর্শক, আমি আছি নায়ক রাজ্জাকের সাথে। আচ্ছা, এই নায়ক উপাধিটা কিভাবে এলো? এটা মানুষের শ্রদ্ধা ভালোবাসা, সাংবাদিকদের শ্রদ্ধা ভালোবাসা, সাংবাদিকরা, এখানকার সাংবাদিকরা যখন আমার শততম ছবি মুক্তি পাওয়ার আগে তারাই এটা দিল, বিশেষ করে এর উদ্যোক্তা ছিল আমাদুজ্জামান চৌধুরী চিত্রালীর, তারা মিলে আমাকে এই উপাধিটা দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কেন দিলে? ওই ওপার বাংলায় যদি মহানায়ক বলা হয় তো আপনি তো এখানে আর আমার মহানায়ক বলা যাবে না, আমরা নায়ক রাজ বলি। যেমন কেন? আমি তো উত্তম কুমার সে শ্রদ্ধেয় ব্যক্তি বলি না, ওই ক্ষেত্রে ছবির সংখ্যায় আপনি আমার দেশে যে পপুলার, বিশেষ করে মানে এই দেশে যে পপুলার আপনি আছেন, আপনি একাই, তো আমি দিলাম, আমি শ্রদ্ধার সঙ্গে আমি সেটা গ্রহণ করলাম। আপনি যাদের সাথে করেছেন সেই জুটিগুলোই সার্থক জুটি হয়েছিল। তো আমার এই উপাধিটা পাওয়ার পরে আমি নিজেকে খুব ধন্য মনে করেছি, আমি গর্বিত, কিন্তু কোনোদিন অহংকার হয়নি আমার। আপনি বারবার উত্তম কুমারের নামটি বলছিলেন, আপনার পছন্দের অভিনেত্রী কে? আমার তো এক নম্বর অভিনেতা ছিলেন উত্তম কুমার। তার কোনো প্রভাব কি আপনার অভিনয়ে পড়েছিল? না, আমি তাকে শ্রদ্ধা করতাম, কিন্তু আমি চেষ্টা করতাম কিন্তু তার শ্যাডো যেন আমার মধ্যে না আসে। কী কারণ দু একজন হয়তো বলে ফেলতো যে অমুক সিনটা কিন্তু আপনি একটুখানি, আমার হতে পারে, হয়তো আমার মনের অবজান্তে হয়তো আমি করে ফেলেছি, কারণ আমি ভাগ্যবান, ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল। আগে তো দু একবার তার দেখেছি, যখন নাটক করতাম তার ভাই ছিলেন তনুর কুমার, তার সঙ্গে দেখা করতে আমি স্টুডিওয়ে যেতাম, আমি জোয়ান ছেলে, তখন উনি আলাপ করে দিয়েছিলেন উত্তম কুমারের সঙ্গে, উনিও বলেছিলেন চেষ্টা করে যাও। পরবর্তী পর্যায়ে যখন আমি হিরো হলাম, এখান থেকে 71-এ গেলাম, আমার গুরু পীযূষ বোস, তার সব ছবি কিন্তু উত্তম কুমার অভিনয় করেছেন। আমি বললাম যে যাবো, তো গেলাম, তিনি জানতেন, কারণ আমি এমন মনে আছে তার ছেলের বিয়ের কার্ডও আমাকে পাঠিয়েছিলেন উত্তম কুমার। গিয়ে একদিন দেখা হলো, কেমন আছে তুমি, শুনলাম তুমি নাকি ওখানে উত্তম কুমার হয়ে গেছে। ওকে দাদা কী বলেন আপনি? বলে লোকে বলে তুমি এখন খুব ভালো করছো। আমি যে করছি, কিন্তু আপনার মতো না। তারপরে তো সে মারা গেল। আর কে আছেন উত্তম কুমারের পর আপনার উত্তম পছন্দের কুমার তালিকায়? অভিনেত্রী হিসেবে আমি নার্গিসকে খুব উঁচু দরজায় দেখতাম, তাকে আমি খুব সাপোর্ট করতাম অভিনেত্রী হিসেবে। আর অভিনেতা আরেকজন ছিলেন দিলীপ কুমার, তো উনি তো অল্প একটাই আন্ডারটোনে অ্যাক্টিং করতেন, তো আমার কাছে ঠিক মানে সে বড়লোকের ছিল যেভাবে বলছে, আর কাঠুরিয়া একইভাবে কথা বলছে, যেটা আমরা উত্তম কুমারে পাইনি। তো সেও আমি কিন্তু খুব শ্রদ্ধেয় শিল্পী একজন সে।
আপনি সেই সময়ের অভিনেতা অভিনেত্রীদের কথা বললেন, এই সময়ের ব্যাপারে আপনার বেশ কিছু মতামত আমরা শুনেছি। তারপর কারো অভিনয় কি ভালো লাগে বা মনে হয় যে তারা আসলে সত্যি কিছু করতে পারবেন? একটা ছেলে ছিল অকালে মরে গেল, সালমান শাহ। চেষ্টা ছিল সেই সময় সময় আমার কাছে আসতো, সে ওপেনলি বলতো যে আমি রাজ্জাককে ভাঙিয়ে খাচ্ছি, তুমি এটা বলো না, তুমি আমাকে ভাঙিয়ে খাচ্ছি বলো না। বলে আব্বা 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 কত সে বলে আব্বা যেটা সত্যি সেটা স্বীকার করছি। সেটা প্রেসিডেন্ট তার খুব ভালো সুযোগ ছিল। ওই যে বললাম না, ত্যাগ স্বীকার করতে হয়। আমার ডাইনে বাঁয়ে বাংলাদেশে হোক যে কোনো কারণে হোক, তালি আর মালা এটা হজম করা খুব কষ্টের ব্যাপার সামিয়া। এটি লোকের তালি আর মালা যদি ফুলের মালা হজম না করতে পারে, সে কোনো ক্ষেত্রেই কিন্তু সফল হতে পারে না। সেটি ডিরেল হয়ে গেল। এর মতো পরবর্তী পর্যায়ে আমার সমসাময়িক যারা ছিল তাদের মধ্যে দু একজন ভালো কাজ করেছে। আমি তাদের নাম, বর্তমানে যারা আছে এরা কেউ শেখার চেষ্টা করছে না। এরা আমাদের দেশের সিনিয়র আর্টিস্টদেরই আর্টিস্টই মনে করে না। কারণ তারা বলে ওরা কী করে গেছে। আমি তো মনে করি আমার সৌভাগ্য যে আপনার পাশে বসতে পেরেছি। তাদের ধারণা যে এইসব শিল্পীগুলো তখন করে গেছে, ভাঙা মারছিল, কী করে গেছে। তারা যে জানে না যে কতটা কষ্ট করে আমাদের দেশের উর্দু সিনেমা থেকে সরিয়ে বাংলা সিনেমার দিকে মানুষকে টেনে নিয়ে এসেছিলেন আপনারা। আমি একদম 100% না, 100% সমস্ত হল থেকে উর্দু সব বিদায় করে দিলাম। আমরা ভারতের চেয়ে বিদায় করে দিলাম। এই কম বড় যুদ্ধ ছিল আমাদের জন্যে। আরে বাপরে বাপ। আপনার জীবন নিয়ে কোনো গল্প লেখার ইচ্ছে আছে? লিখছি, বায়োগ্রাফি যেটা বলে, কিন্তু এত জীবনই আমার, এত ইন্টারভিউ দিয়েছি এই দেশে, এগুলো এক করলে তো বিরাট অনেক বই হয়ে যাবে। তারপর ছোট ছোট অনেক গল্প রয়েছে। আজকে আমি তোমারে বললাম যেটা যেটা আমি কোনো ইন্টারভিউতে বলিনি, এই কবরের সঙ্গে আমার সম্পর্ক কী বলবো আমি নিজেই জানি না। আমার স্ত্রীও বলতে কি তুমি প্রেম করো, আমাকে না। কবরের স্বামী বলতে এই তুই বেটা আমার সঙ্গে বউর সঙ্গে আমাকে জিজ্ঞেস করো। কিন্তু ধারণাই ছিল মানুষের যে আরে কে দারুণ চুটিয়ে প্রেম করছে। সাংবাদিকরা কত চেষ্টা করেছে আমাদের কিছু একটা ধরার জন্যে। পরে ওরা ধর একজন সাংবাদিক বলে গেছে আমার বন্ধু। তেমন যে দেখো এটাকে ঐশ্বরিক ব্যাপার বলবো আমি, আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা কেন হলো, কী জন্য হলো, আজকে কবরেও বেঁচে আছে। সেও একটা ইন্টারভিউতে স্বীকার করেছে যে আপনাদের সেই সম্পর্কটা কি এখনো আছে? এখনও আছে। দেখো সে একটা অন্য লাইনে চলে গেছে, ব্যস্ততা আছে। মাঝখানে আমাদের সঙ্গে একটা সম্পর্ক গণ্ডগোল হয়ে গেছিলো ব্যক্তিগত ব্যাপার নিয়ে। সে যখন এই বিয়েটা করলো, দ্বিতীয় বিয়েটা করলো, আমার সঙ্গে তার ঝগড়া হয়ে গেল। আমি খুব মাইন্ড করেছিলাম। তার বিয়েটা ডিভোর্স হয়ে গেছি, বিয়েটা করলো, এখন আবার আমরা ঠিক হয়ে গেছি। আমি যদি জানতে চাই যে আপনি আপনার ঐশ্বরিক সম্পর্কের কথা বললেন, কিন্তু আপনার জীবনের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেই 19 বছর বয়স থেকে, এবং আপনার সব কিছুতে তার নামটি জড়িয়ে আছে, তার কথা আমার জীবনের ফেরেশতা। লক্ষ্মীর কথা বলছো না, লক্ষ্মী আমার জীবনের ফেরেশতা। লক্ষ্মী না থাকলে কিন্তু রাজ্জাক এই জায়গায় আসতে পারতো না। আমি যেটা বললাম না, কত কথা, কত ঝামেলা, মেয়েদের নিয়ে জড়িত কত স্ক্যান্ডাল হয়েছে। আমার তার সামনেই আমার ড্রয়িং রুমে ঢুকে মেয়েরা আমাকে জড়িয়ে দিচ্ছে, চুমা দিচ্ছে, সে দেখছে, কিন্তু তার কোনো অবজেকশন নাই। আমি বললাম যে তুমি পরে লাভ কি, আমি জানি তো তুমি ফিরে আসবে। যে তার একটা ধৈর্য ছিল আমাকে কি করে একদম টপে নেবে। সে তার সংসার সামলাতো, বাচ্চাদের সামলাতো। আমার জীবনের লক্ষ্মী একটি আশীর্বাদ মানে সে আমার রাজ্জাকের লক্ষ্মী ছাড়া রাজ্জাকের কোনো অস্তিত্ব নেই। এবং এটা জানতাম, আমিও জানতাম, সেও জানতো। যার জন্যে কিন্তু আমি কোনো রকম অসাবধান হইনি। কারণ তখন আমি বলি সামিয়া, আমি যখন রোমান্টিক টপ হিরো, বিশেষ করে মহিলাদের, মেয়েদের অত্যাচার আমি যে কীভাবে অত্যাচার গা দিয়ে শুয়েছি, সরিয়েছি ধৈর্য না। আমি লক্ষ্মীর স্বামী, এটা একটা তাবিজ ছিল আমার। আপনি এত হ্যান্ডসাম হিরো ছিলেন, কি করবে মেয়েরা সামলাতে পারেনি। সব কিছু মিলিয়ে আমি কিন্তু আবার বলবো না যে আমি এটা সুপুরুষ, এরকম লম্বা ছিল, তা না। আমার একটা ঐশ্বরিক কিছু ব্যাপার ছিল, আল্লাহ দিয়েছিল, জানি না। তো আমি যে এত মেয়ে ফ্যান পেয়েছিলাম, আমি আমার মনে হচ্ছে এখনও, যদিও লোকে বিশ্বাস করবে কিনা জানি না, আমি নজরুল ইসলামের দর্পচন্দ্র ছবি শুটিং করছি 3 নম্বর ফ্লোরে। সকালবেলা আমি 9টা-10টার সময় মেকআপে বসেছি। আমার মেকআপ করছে, হঠাৎ দারোয়ান এসে খবর দিল, স্যার ইউনিভার্সিটি থেকে 4টে মেয়ে এসছে, আপনাকে দেখা করবে। ইউনিভার্সিটির মেয়ে নিয়ে আসুন, ওরা বাইরে গিয়ে বাজে কথা বলে নিয়ে আসুন। আমি এরম মেকআপ করছি, পেছনে লম্বা বেঞ্চ,
তখনকার দিনে তো এসি টেসি রুম ছিল না, মেয়েগুলো বলছে কারণ আপনাদের ফ্যান ট্যান বলে বসে আছে তারা। মেকআপ মানে আকবর ভাই দিতে বলতে মেকআপ করছে আমার, তো মেয়েগুলো ওদের মধ্যে হাসছে, নিজেদের মধ্যে কী কথা বলছে, ইশারা করছে, আমি কিন্তু কানাতে দেখা যাচ্ছে। আমি কিন্তু বুঝিনি, আমিও বুঝিনি, আকবর সাহেবও বুঝিনি, মেকআপ ম্যান। হঠাৎ 4টে মেয়ে একসঙ্গে উঠলো, আমাকে সোজা করলো, টেবিলের মধ্যে ফেললো, ফেলে 4জন সিরিয়ালি আমাকে কিস করা শুরু করলো। মানে অভাবনীয় ব্যাপার, আমি কিছু বলার আগে বলা একজন কমপ্লিট হলো ব্লকে। আমরা শান্তি পেয়েছি, আমাদের জীবনে শখ ছিল, এটা প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাকে একবার আমরা কিস করবোই, পরে চলে গেল। আমার মেকআপ ম্যান চিৎকার করছে, ডাইরেক্টর নজরুল ইসলাম সাহেব দৌড়ে এসে কী হয়েছে, তখন আমি বললাম ভাই আমি ভেবেছে নজরুল বলছে তোমার মতো আর্টিস্টকে নিয়ে কাজ করা মুশকিল। তো এই হচ্ছে আমার তখনকার। তারপরেও কিন্তু আমি রাজ্জাক, লক্ষ্মীর রাজ্জাক থেকে গেছি। আর আপনার ছেলে মেয়েদের সম্পর্কে একটু বলুন। ছেলে মেয়েরা, আমি বললাম না আমি ভাগ্যবান পিতা, আমার 4টে সন্তান, 5টা সন্তান, তার মধ্যে একটা তো মারা গেছে। আমার মেয়ে আছে, সে অত্যন্ত ভালো আছে, জামাই এয়ারফোর্স আছে, 3 ছেলেকে নিয়ে আমি একান্নবর্তী পরিবার এই বাড়িতে আছি। ছেলেদের সম্বন্ধে আমি একটাই কথা বলতে পারি, খুব ভাগ্যবান পিতা বোধ এরম ছেলে পায়, এরম সুন্দর ছেলে পায়, চরিত্রের দিক থেকে সব দিক থেকে আমার ছেলেদের সম্বন্ধে। এবং তারা খুব বিনয়ী, একটা কমপ্লেন কেউ করতে পারবে না যে আপনার ছেলেকে দাঁড়িয়ে অমুক জায়গায় দাঁড়িয়ে সিগারেট খেয়ে দেখলাম, অমুক বারে দাঁড়িয়ে মদ খেয়ে দেখলাম, না, তারা এগুলো খাই না, সিগারেট তো খাই না। তো সেদিক থেকে আমি এত ভাগ্যবান। আমার ছেলের বউ যারা হয়েছে, 3টে বউ আছে, 3টে বউই মাশাআল্লাহ আমার পরিবারের সঙ্গে এক হয়ে গেছে, আমাদের সুখে দুঃখে তারাও আছে। তাহলে নায়করাজ রাজ্জাক নিজেকে সফল বলতে পারেন? আমি 100%, না যদি বলি আল্লাহ নারাজ হবে। আমি একজন সফল মানুষ, সফল পিতা, সফল পুরুষ, সফল শিল্পী। ওই যে বলে না কিছু আপনার কি আছে, না পাওয়ার কোনো দুঃখ আছে না। আমি যা পেয়েছি বঞ্চ আল্লাহ তার থেকে বেশি আমাকে দিয়েছে, আমি যা চেয়েছি। আর আমি যা পেয়েছি এই নিয়ে যেন দূরেতেই চলে যেতে পারি। কারণ আমি মাঝখানে গত 6 মাস আগে ভীষণভাবে অসুস্থ হয়ে যখন আমি কমাতে ছিলাম 15 দিন, পরবর্তী পর্যায়ে আমি শুনলাম সারা বাংলাদেশের লোক, সারা দেশের মানুষ মসজিদের পরে ওই হসপিটালে মসজিদ আছে, সেখানে বলতো আমার ফ্রেন্ডরা নামাজ পড়েছে, দোয়া করেছে। তো আসলে এদের ভালোবাসা, এদের দোয়া নিয়ে আজকে আমি এখানে টিকে আছি। আমি সবার কাছে এইটাই চাইব দোয়া, যেন সুস্থভাবে সজ্ঞানে দুনিয়াতে যেতে পারি। আমার স্বপ্ন ছিল একটা, যে আমি যেন শুটিং করতে হতে মারা যাই। তা এখন তো সেই স্বপ্ন আর বলতে পারবো না, কারণ শুটিংই হচ্ছে না, ছবিই নেই এখন। ছবি চলচ্চিত্র শিল্প একদম ধ্বংসের শেষ প্রান্তে। এর জন্য আমরাই দায়ী, আজকে শিল্পী কলাকুশলী যারা আছে তারা দায়ী। কারণ একসময় যুদ্ধ করে আমরা এই দেশে স্বাধীন করেছি, একসময় যুদ্ধ করে আমরা এই দেশে বাংলা ছবিকে প্রতিষ্ঠিত করেছি। আজকে সেটা কোথায় গেল? 1400 হলের মধ্যে এখন মাত্র 250 হল চলছে, তাও বন্ধের পথে। তো এফডিসি তো কোনো কাজই নেই। তো আমি মানুষের কাছে একটাই দোয়া চাই, নিউজ 24-এর দর্শকদের কাছে আমি দোয়া চাই যে আল্লাহ যেন আমাকে সুস্থ অবস্থায় সজ্ঞানে, এখনও বলছি, কাজ করতে করতে যেন দুনিয়াতে যেতে পারি। এটা আমার বড় পাওয়া চাওয়া, কারণ আমি যা চেয়েছি আল্লাহ আমাকে তা দিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আমি আসলে আর কিছুই বলবো না, এত চমৎকার কথা বলার পর। এবং নায়করাজ রাজ্জাক আমাদের সাথে ছিলেন, তার জীবনের অনেক গল্প শুনেছি এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে আবারও তার কাছে আসতে। আমাদের সবার প্রার্থনা, সারা দেশের মানুষের প্রার্থনা আপনার সাথে আছে। অসংখ্য ধন্যবাদ।